এই সকাল থেকে খালি যদু কাকা যদু কাকা আর যদু কাকা। এত বড় বাড়িতে যেন যদু কাকা ছাড়া আর কেউ নেই। আজ আজ জমিদার বাড়িতে বিয়ে লেগেছে, অনেক দিন পর দিদিমণির বিয়ে। আমি বরঞ্চ ভেতরে যাই, অনেক কাজ। এই কারা কারা যেন ঘরের মধ্যে কথা বলছে, মনে হচ্ছে বাবুরা। না 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 না, আমি কি করছি? এই বাবুদের কথায় কান না দেওয়াই ভালো। আমি বলুন যাই, নালে এখনই ভেতর থেকে ডাক এলো বলে। দেখেছেন, বলতে না বলতে এসে গেছে। হ্যাঁ, আপনারা বসুন। হ্যাঁ, ব্যাচ তৈরি হলেই আমরা ডাকবো আপনাদের। হ্যাঁ, যাই করতে বাবু। সই করুন, সই করুন বলছি। আমি আমি কোনো সই করবো না। কেন করবে না? আমি সই তোমাকে করতেই হবে। আমি এক্ষুনি সব কথা রাস্তা করার পিটারকে জানিয়ে দেবো। এই সুযোগ তুই পাবি না রে হারামজাদা। কেন? কি করবে তুমি? তার আগে তুই মরবি। মা! না না না, ও খুন করেনি। খুন করেছে যাকে তোমরা নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। চোখের উপর যে হয়ে বলিদান, মায়া নেই তবু মানুষের। পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই কো মানুষ, মানুষ যে আজ আর নেই। ইম্পসিবল, অসম্ভব। আজ আমি রেজিগনেশন সাবমিট করব। সামান্য একজন কনস্টেবল থেকে আজ এতগুলো বছর পর আমি আজ এই মানিকডাঙ্গা থানার ওসি। আর এতগুলো বছরও আমি বুঝতে পারলাম না যে আমি একজন সরকারি অফিসার নাকি বেসরকারি কৃতদাস। মে আই কাম ইন স্যার? ইয়েস, ইয়েস কামি। শুনলাম আপনি আমাকে ডাকছেন। আমি চাকরি থেকে ইস্তফা দিতে চাই। কি বলছেন স্যার? ঠিকই বলছি। এতগুলো বছর পুলিশে চাকরি করে না পেলাম জনতার আশীর্বাদ, না পেলাম সাংসারিক সুখ, শুধু পেলাম ধিক্কার, অবজ্ঞা আর লাঞ্ছনা। এই চাকরি আমার ভালো লাগছে না মিস্টার মুখার্জি। কিন্তু স্যার, এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি বলছিলাম কি, আপনি যদি আপনার সমস্যার কথাটা আমাকে বলতেন, তাহলে আমি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে পারতাম। সমস্যা? কটা সমস্যার সমাধান করবেন মশাই? জানেন মিস্টার মুখার্জি, কত মসি হয়ে সরকার আমাকে পোস্টিং করলো কলকাতার তিলজলা থানাতে। সেখানেই আমি কিছু সমাজ বিরোধী ব্যবসায়ীদের কিডন্যাপ করে ব্ল্যাকমেল করতো। যেই তারা ধরার ফাঁদ পারলাম, অমনি আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো তিলজলা থানাতে। সেখানেও বাতাসে বারুদের গন্ধ, রাজনৈতিক দাঙ্গা, আজ রেল অবরোধ, কাল বন্ধ। আমি ক্রিমিনালদের অ্যারেস্ট করলি, লোকাল পার্টির নেতারা বলে ওকে ছেড়ে দিন, ও আমাদের লোক। কিন্তু এখানে তো ওরকম কোনো প্রবলেম হয়নি স্যার। হয়নি, তবে আমি বেশ ভালো করে বুঝতে পারছি হবে। আমি এই মানিকডাঙ্গা থানায় বদলি হয়েছি মাত্র 7 দিন। এই 7 দিনই আমি শুনতে পাচ্ছি উত্তরের পাহাড়িয়া জঙ্গল থেকে চোরা পথে প্রতিদিন কাঠ চুরি করা হয়, বস্তির নিরীহ মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, বেআইনি ভাবে চা বাগান থেকে চা চুরি করা হয়। কিন্তু কে বা কারা করছে কেউ জানে না। একটু ভুল করছেন স্যার। প্রমাণ থাকলেও এই সমস্ত ক্রিমিনালদেরকে ধরা যায় না। মিস্টার মুখার্জি, একটা কথা ভুলে যাবেন না স্যার, আধুনিক শিক্ষার সভ্যতার নামাবলী গায়ে দিয়ে ইন্টারনেটের পৃথিবীতে আমরা মানে প্রতিটা মানুষ আজ প্রতিবন্ধী, মানে আনফিট। মিস্টার আনফিট নয়, হবে মিসফিট। যার যেটা হবার কথা ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু। হবার কথা ছিল ডাক্তার, ছুরি কাছে দিয়ে অপারেশন করবে ঠিকই, কিন্তু হয়েছে ডাকাত, ছুরি কাছে দিয়ে অপারেশন করছে।
কিন্তু কিন্তু ধরনটা আলাদা। স্যার হবার কথা ছিল অভিনেতা, মিথ্যা মিথ্যা সংলাপ বলবে, হয়েছে নেতা, মিথ্যা মিথ্যাই সংলাপ বলছে, কিন্তু ধরনটা আলাদা। স্যার হবার কথা ছিল ভিখারি, হাত পেতে ভিক্ষা চাইবো, হলাম পুলিশ অফিসার, হাত পেতে ভিক্ষাই চাইছি, যার নাম ঘুষ। কিন্তু কিন্তু মিস্টার মুখার্জি ধরনটাই আলাদা। স্যার হ্যাঁ মিস্টার মুখার্জি, বাট এত কিছু করার পরও 15ই আগস্ট কিংবা 26 জানুয়ারি আমাদের চিৎকার করে বলতে হবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে পারেন মিস্টার মুখার্জি এই সারে জাহাঁ সে আচ্ছা কথাটা বাই হাট কটা লোক বলতে পারবে? বাই হাট কটা লোক বলতে পারবে? বাই হাট কটা লোক বলতে পারবে? পারবে পারবে অফিসার পারবে। বিদেশি স্বৈরাচারী শক্তিকে ধ্বংস করে আমাদের গলা মিলিয়ে বলতে হবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হ্যায় ইনকি গুলদিস্তান হামারা। কে আপনি? নবাব চৌকিদার। আই সি, আপনি তাহলে ক্রিমিনাল ধরতে পুলিশকে আড়াল থেকে সাহায্য করেন। শুধু তাই নয় স্যার, এই নবাবদের জন্যই মানিকডাঙ্গা ছোট ছোট চুরি চিন্তায় বন্ধ হয়ে গেছে। শুধু চুরি ছিনতাই বন্ধ করলেই চলবে না, বন্ধ করতে হবে সমস্ত চোরা পথ, ভারতবর্ষের শরীর থেকে মুছে ফেলতে হবে সমস্ত করাপশন। কিন্তু আমরা এই পোশাকগুলো পরে এই কাজগুলোকে বন্ধ করতে পারছি না। কেমন করে করবেন স্যার, কেমন করে করবেন? পশ্চিম বাংলার গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরলেই বুঝতে পারবেন। থানায় ফোন আছে কিন্তু লাইন নেই, তাই বাজেও না। থানায় একটি করে জিপ আছে কিন্তু পেট্রোল নেই, তাই চলেও না। নবাবদা অফিসারদের কোমরে গোঁজা একটি করে পিস্তল আছে কিন্তু চালাবার অধিকার দেয়নি সরকার, তাই চালাতেও পারে নবাববাবু। না। আসলে আসলে প্রশাসনের ভবিষ্যৎ অন্ধকার, টর্চ জ্বেলে যে একটু আলো করবেন তার উপায় নেই, কারণ কারণ ব্যাটারি নেই, তাই নবাবদা। টর্চও জ্বলবে না। নবাবদা আসলে ভারতবর্ষের আইন অন্ধ, প্রশাসন মুখ থুবড়ে পড়েছে, হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা। জীবন যুদ্ধে পরাজিত হয়ে সংসার কারাগারে বন্দী শিক্ষিত চাকরিজীবী মানুষ, আর চারিদিকে শুধু ব্যভিচার আর সন্ত্রাসের হানাহানি। জানি জানি, তবু তো মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারি না, এই পোশাকের কর্তব্য পালন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না। নো নো নো, ইটস কোয়াইট ইম্পসিবল। পারবেন 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 স্যার পারবেন। কে বা কারাই সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। আপনি? হ্যাঁ আমি। এই নিন। এটা কি? এটা এটা একটা ডায়েরি। ইচ্ছা ছিল লেখক হবার, হয়ে গেলাম চৌকিদার, কিন্তু লেখার অভ্যাসটা তো ছাড়তে পারিনি। অসত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্য সত্যের কালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ যা আমি দিনের পর দিন এই ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। এই মানিকডাঙ্গার অনেক ইতিহাস আপনি এই ডায়েরি পড়লেই জানতে পারবেন। তবে অনুরোধ, ডায়েরি পড়েই কোনো স্টেপ নেবেন না, সময়ের অপেক্ষা করবেন। বেশ, আমি আপনার কথা অনুযায়ী অপেক্ষা করব। ঠিক যেমন আমার ছোট্ট বাগনা বিট্টু এত পুলান বছর তার বাবা মার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু বুলাইতে পারেন স্যার, বুলাইতে পারেন। আর কতদিন ওই বাচ্চাটাকে অপেক্ষা করে থাকতে হবে বটে। গঞ্জে খবর পেলাম আমাদের থানায় নতুন অফিসার আইছে, তাই চলে এলাম। কিন্তু আপনার অভিযোগ তো আমার মগজে ঢুকলো না। কে আপনি, আর কিসের জন্যই বা ওই ছোট্ট শিশুটা অপেক্ষা করছে? আমি বলছি স্যার, ওর নাম বিলাস, বিলাস মুর্মু, আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক। ও সেই ছোট্ট বিট্টুর মামা। মামা? হ্যাঁ, ও বিট্টু ছাড়া আমার আর কেউ লাই বটে। আমার একমাত্র বোন গোলাপের একমাত্র ছেলে বটে। ওই ছোটবেলা থেকে বাবা মা মুড়িয়ে যাওয়ার পর থেকে ওই গোলাপটাকে আমি কোলে পিঠে করে বড় করলাম। প্রেম করে পুব পাড়ার গোবিন্দকে বিয়ে করলো। 1 বছরের মাথায় বিট্টু হলো। ওই গোবিন্দ গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি বেশ ভালোই ছিলাম গো। কিন্তু সেই রাতের অন্ধকারে সেই রাতের অন্ধকারে পুলিশ গিয়ে ওই বিট্টুর বাবা মাকে তুলে নিয়ে এলো। আজও ছাড়লো নাই স্যার। কিন্তু কেন? আপনার বোন আর গোবিন্দ বাবু কি অপরাধ করেছিল? মুখার্জি বাবু, আপনি তো সেই রাতে ছিলেন, স্যারকে সব কথা খুলে বলেন বটে। সময় হলেই বলবো বিলাস। ঠিক আছে, আমি জানি না
বিট্টুর বাবা মা এখন কোথায় আছে, তবে আপনাকে কথা দিচ্ছি ওর বাবা মাকে ওর কাছে আমি ফিরিয়ে দেবই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আজকালকার দিনে পুলিশ কোথা দিয়েও কোথা রাখতে পারে না, তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার ওই ভাবনাটাকে আর কাদা বেগলাই স্যার, আর কাদা বেগলাই। এই নিন, এই 10 টাকা রাখুন। এই 10 টাকা? আমি রোজ টিফিন খেতে যে টাকা দিই, টিফিন না খেয়ে জমিয়ে রাখা সেই 10 টাকা আমার ভাগনা আপনার লাগে পাঠিয়েছে। কিন্তু আমাকে দেবার জন্য আপনার ভাগনা টিফিন না খেয়ে টাকা পাঠিয়েছে কেন? ও জানে ঘুষ ছাড়া পুলিশ কোনো কাজ করে না, তাই পাঠিয়েছে। আপনার ভাগনা আমাকে ভুল বুঝলো, আপনি আমায় ভুল বুঝবেন না। এই নিন, টাকাটা ফেরত নিয়ে যান। না স্যার, টাকাটা আপনি ফেরত দেবেন না। ও মুখার্জি বাবু ঠিক কথা বলেছে স্যার, ওই টাকাটা আপনি রাইখে দিন, আর ওই টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে একটু সান্ত্বনা কিনবো স্যার, একটু সান্ত্বনা কিনবো। বিরাট। ওই ফুলের গাছটাকে বাঁচিয়ে রাখার সান্ত্বনা কিনবো স্যার। একটু সান্ত্বনা কিনবো, একটু সান্ত্বনা কিনবো। কি ব্যাপার মিস্টার মুখার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলের টিফিন না খেয়ে টাকা দেবে আর আমি সেই টাকা হাত পেতে নেব? হ্যাঁ নেবেন, নেবেন স্যার নেবেন। তার কারণ সেই বিট্টু আর বেশি দিন বাঁচবে না। ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কাউকে বেশি দিন পৃথিবীতে বাঁচিয়ে রাখে না। ওর পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রেনু করেনি। হ্যাঁ স্যার, ছোট্ট বিট্টুর ধারণা টাকা না দিলে পুলিশ কোনো কাজ করে না, তাই টাকা দিয়ে সে তার ফিরে পাবার আশা কিনে নিতে চাই এই থানা থেকে। ওই আশা নিয়ে যাই বলেই হয়তো বেঁচে আছে। যেদিন ওই টাকা আপনি নেবেন না, সে আশা হতে হবে, আর বলা যায় না সেই দিনই হয়তো। না না, আমি চলি। মানে টাকাকে পাহারা দিতে হবে, জাগাতে হবে, নিরক্ষর মানুষগুলোকে স্বাক্ষর করাতে হবে, জাগাতে হবে, ঘুমিয়ে থাকা ভীতু বাংলার মানুষকে জাগাতে হবে। জাগো জাগো বাংলার মানুষ সব জাগো। গোবিন্দ, মা, বিট্টু, গোলাপ। মানে কি বলছেন কি আপনি? থামলেন কেন? বলুন। গোবিন্দ বাবু। হোয়াট? এই কথাগুলো আপনি আগে বলেননি কেন? কিন্তু আমি যে বিট্টুর হয়ে বিলাসকে কথা দিয়ে ফেললাম। ওহ মাই গড, এখন কি হবে? একটা চাপা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে ওই ছোট্ট ছেলেটা বিট্টুটা। স্যার, ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না কিছুতেই। ননসেন্স। যতই তুমি ওপরতলাতে বসে থাকো না কেন, আইনের পোশাক পরে যত ওপরতলাতেই কিনে থাকো না কেন, আমি তোমাকে ছাড়বো না। বিট্টুর চোখের জলে তোমাকে আমি ডুবিয়ে মারবই মারবো। এই পোশাকের দিব্যি দিয়ে বলছি, তোমার কবল থেকে আমি মানিকডাঙ্গাকে উদ্ধার করবই করব। ইয়েস, আই প্রমিস। যতই তুমি তোমার বেঈমানির তালা চাবি দিয়ে অরাজকতাকে বন্ধ করে রাখো না কেন, আমি আমার অন্যায় হাত দিয়ে সেই তালাকে খুলে আমি তোমার হাতে পরিয়ে দেব ন্যায় নীতির হাত করা। স্যার, চাই চাই আর চাই। ও সকাল থেকে সেই চরকি নাচন নাচছি তো সেই নেচেই যাচ্ছি। বলি হারে ও সব কালি হয়ে গেল গা। এটা চাই, সেটা চাই, ওটা চাই। ও চাপা, বলি ও চাপা, চাপা কোথায় গেলি? কি হয়েছে একটু শুনি। চাপা চাপা করেই যাচ্ছ, সাত সকালে চেঁচি বাড়ি একেবারে মাথায় করে তুলেছো। চেঁচাচ্ছি কি আমি সাদে? তোকে যে কখন থেকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন মা? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? বলি কেন কেন গো কেন? আমি কি তোমার কেনা গোলাম যে ডাকলেই আমাকে তোমার সামনে গিয়ে হাজির হতে হবে? তুমি জানো আমার হাতে এখন কত কাজ। ওই কর্তা বাবু স্টেটে বেরোবে, তার জন্য রান্না করতে হবে। কিনিমা পুজোয় বসেছি, তার জন্য পুজোর জোগাড় করে দিতে হবে। আর ওদিকে পলাশ দাদা বাবু, তার তো যখন তখন অর্ডার, এই চাপা এটা দে, চাপা ওটা দে। যেন চাপার বাদুকার মতো 10খানা হাত। আচ্ছা
যদু কাকা তুমি বলো তো, এই এত বড় সংসারটা একা হাতে সামলানো যায়? হ্যাঁ তুই ঠিক বলেছিস রে চাপা, এ তো সংসার নয় রে, এ তো একটা রাজবাড়ি। তবে বুঝলি চাপা, বড়বাবু বেঁচে থাকাকালীন এইসব গ্রামের লোক কেউ না খেয়ে থাকতো না। এ বেলা ও বেলা মিলিয়ে কমসে কম 500 পাত পড়তো। আর বড়বাবুর মন ছিল আকাশের মতন নির্মল উদার, আর দান দানও খুব করতো, বুঝলি চাপা, দান দানও খুব করতো। আচ্ছা, আমি লোকমুখে শুনেছি আমাদের এই কর্তা বাবুর বাবা বড়বাবু হ্যাঁ। মারা গেছে। ওই কথাটা তুই ভুল শুনেছিস চাপা। রাজশেখর চৌধুরীর বাবা মানে তোদের বড় বাবু মারা যাইলাই রে, তাকে খুন করা হয়েছে বটে। খুন? ও, তাহলে তো আমি ঠিক শুনেছি যে আমাদের বর্দিমণির বিয়ের রাতে আমাদের বড়বাবুকে খুন করা হয়েছে। চুপ চুপ, মনে রাখিস এই দেয়ালেরও কান আছে, এইসব আলোচনা না করাই বল। আচ্ছা বিলাস, তাছাড়া তোমাকে বলি, কর্তাবাবু তোমাকে আসতে বারণ করছে, তার সত্ত্বেও তুমি বারবার কেন আসো বলো তো? কেন কথাটার উত্তর আমার জানা লাই গো যদু কাকা। আসলে আমি হলাম কি একটা ফুটবল, ওদিকে লালমোহন বাবু স্ত্রী কাজল দিদি বলে ই বাড়ি থেকে খবর নিয়ে যেতে, আর চৌধুরী বাবু ই বাড়ির খবর ও বাড়িতে পাঠাই, তবু আমাকে আসতে হবে। আমি যে ওই লালমোহন বাবুর মাইনে করা চাকর বটে। আরে ছড়ে নু কথা, এখন বলেন তো ওই চৌধুরী বাবু কেমন আছেন? এই মানিক ডাঙ্গার বুকে চিরন্তন সত্য সততার প্রতিবাদের পতাকা উড়িয়ে এই চৌধুরী বংশের প্রত্যেকটা চরিত্র যেমন তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে গেছে, এই রাজশেখর চৌধুরীও ঠিক ওইভাবেই তার অস্তিত্বটাকে বাঁচিয়ে ভীষণ ভীষণ ভালো আছে। কর্তাবাবু, কিন্তু বিলাস, আমার কথা চিন্তা না করে তুমি বরং তোমার মনিপ ওই লালমোহন আর তার পরিবারের কথা চিন্তা করো। আসলে আপনার বোন। Shut up! তোমরা যে কাজলকে আমার বোন হিসাবে জানো, সে আমার বোন নয়। বহুদিন আগে কর্তব্যের মানবতার খাড়া দিয়ে দু টুকরো করে ফেলেছি আমাদের এই ভাই বোনের সম্পর্কটাকে, তাই কাজল আমার বোন নয়। ও এখন ওই লালমোহন গাঙ্গুলির স্ত্রী, আর ওই পরিচয় নিয়েও যদি বেঁচে থাকতে চাই তো ভালো কথা, আদারওয়াইজ ছোট মুখে বড় কথা বলবো নাই বাবু। আপনি ওই কাজল দিদিকে বোন বলে না মানলেও ও কাজল দিদি কিন্তু এখনো আপনাকে দাদা বলে মানে বটে। বাবু, প্রত্যেকটা ভাই ফোটার দিন কাজল মা আপনাকে ফোঁটা দেবে বলে এ বাড়িতে এসেছে। রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে আপনার হাতে পড়াবে বলে এসেছে, কিন্তু জানি না কেন আপনি রাখি না পড়ে ফোঁটা না নিয়ে কাজল মাকে আপনি বারবার অপমান করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কর্তাবাবু, কর্তাবাবু, আমি বলছিলাম যে কাজল দিদিমণি যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তাহলে কি তাকে ক্ষমা করা যায় না? আপনি বড় দাদা হয়ে ছোট বোনকে ক্ষমা করতে পারেন না? না, কারণ ছোট বোনকে ক্ষমা করলে আমি যে আমার চেতনার কাছে নিজেই ছোট হয়ে যাব। আমার অন্তরের জ্বালা যন্ত্রণাটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তোমরা প্রদীপের জ্বালা আগুন দেখেছো, দেখনি প্রদীপের নিচের ওই কালো অন্ধকারটাকে। কর্তাবাবু, বিলাস, তুমি এই মানিক ডাঙ্গার আদর্শ গর্ব, তাই তুমি যখন খুশি এ বাড়িতে আসবে, কিন্তু দয়া করে ওই লালমোহন গাঙ্গুলির খবর দিতে বা আমার খবর নিতে নয়। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কথাটা আমার মনে থাকবে গো চৌধুরী বাবু, কিন্তু আমি বলি কি, আপনি ও বুকে একটা পাথর বসায় রেখেছেন, ও পাথরটাকে সরায়ে দেখেন, এই নিজেকে কত হালকা লাগবে বটে। পিটার জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত ওই পাথর আমার বুক থেকে সরবে না বিলাস। পিটার? পিটার মানে আপনার বাবাকে যে খুন করে জেল খাটছে সেই খুনিটা? এ তুমি কি করলে? বাবার বয়সী ওই মানুষটার গালে তুমি হাত দিলে? হাত তুললাম, ওর গায়ে আমি হাত তুললাম, ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও আমার মাথায় উঠতে চায়। না, তোমার উচিত ছিল ওনাকে মাথায় তোলা, কিন্তু তা না করে তুমি ওনার গালে চড় মেরে নিজে পাপের বোঝাটাকে নিজের মাথায় তুলে নিয়েছো। বৌদিমণি, খুনি বন্ধুর জন্য যদু কাকার গায়ে তুমি হাত দিলে? তাই আমি বলতে বাধ্য হচ্ছি,
যতই তুমি আভিজাত্যের ডানায় ভর করে আকাশে উড়ে চলো না কেন, তোমার নজরটা কিন্তু সেই ভাগাড়ের দিকেই পড়ে আছে। চোখ আমার যেদিকেই থাকুক না কেন, আমার বন্ধুত্বে তুমি চোখ দেবে না। পিটারের সম্বন্ধে একটা বাজে কথা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। তুমি শুনতে না চাইলেও আমি বলতে বাধ্য হচ্ছি। পুজো করতে করতে আমি তোমাদের সব কথাই শুনেছি। যে ভালোবাসা দিয়ে তুমি এই চৌধুরী বংশের বাগানটা সাজিয়েছিলে, সেই ভালোবাসাকে তুমি এমনি করে শেষ করে দিও না গো, শেষ করে দিও না। আমি বলছি তোমাদের ভাই বোনের মধ্যে একদিন সমস্ত বিভেদ আর বিদ্বেষ ঠিক হয়ে যাবে। তোমরা দেখো, তোমরা সবাই দেখো, একদিন আমার এই ভাঙা সংসার আমি জোড়া লাগাবোই লাগাবো। নন্দিনী, তুমি যেমন এই ভাঙা সংসারটা জোড়া দেবার স্বপ্ন দেখো, আমিও তেমনি তোমার ওই হাতের এক জোড়া শাখা ভাঙার স্বপ্ন দেখি। আমার মন যদি পবিত্র হয়ে থাকে, তাহলে আমি বলছি শোনো, তুমি আমার এই শাখা ভাঙার স্বপ্নকে কোনোদিন সার্থক করতে পারবে না, কিছুতেই পারবে না। এ কথা আমার নয়, এ 33 কোটি দেবতার স্বপ্ন। এক কাজ করো নন্দিনী, হাতে পড়ে নাও কাঁচের শাখা, তাড়াতাড়ি ভাঙতে সুবিধা হবে। কাঁচ দিয়ে আয়না তৈরি হয় গো, শাখা সিঁদুরের দিব্যে তৈরি হয় না। সিঁদুরের বদলে লাল রং ব্যবহার করো নন্দিনী, তাড়াতাড়ি মুছতে সুবিধা হবে। বাবু, অগ্নি দেবতা সাক্ষী রেখে যে সিঁদুর তুমি আমার সিঁথিতে তুলে দিয়েছো, আমি শত চেষ্টা করলেও সেটাকে কোনোদিন মুছতে পারবো না গো। কারণ সিঁথির সিঁদুরের লাল রঙের চেয়ে শ্রেষ্ঠ রং এই মেয়েদের জীবনে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যতই তুমি চোখের জল ফেলো না কেন নন্দিনী, একটা কথা কান খোলে শুনে রাখো, এই বাড়িতে কাজল যেদিন আসবে, সেদিন আমি চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। স্বামীকে ছেড়ে স্ত্রী কি কোনোদিন থাকতে পারে? বেহুলাকে পেরেছিল লক্ষিন্দরকে ছেড়ে থাকতে? আপনি হলো সত্য কথা বলতে, তোমার স্বামী এই রাজশেখর চৌধুরী কখনো ভয় পায় না, তা তো তুমি জানো নন্দিনী। তাহলে কেন কেন বারবার আমাকে কঠিন হতে বাধ্য করো? কারণ তুমি না জানলেও, তোমরা না জানলেও আমি তো জানি সেই বিয়ে রাত্রিরে কি হয়েছিল। কি হয়েছিল? অনায়ার সুরে সারা বাড়ি গম গম করছিল। কন্যাদান করার জন্য বাবাকে খুঁজতে গিয়ে বাবার ঘরে গিয়ে দেখলাম। কি দেখলেন? এই না না, এইসব কথা এখন থাক, বুঝলে, এই আসল কথাটা আমি তোমাদের জানাই। আসল কথা? এই কিছুক্ষণ আগে পোস্টমাস্টার নিচে এসে আমার আমার এই ছোট্ট বোন ঝিলিকের চিঠিটা আমাকে আমাকে দিয়ে গেছে। আপনার চোখে জল কর্তা বাবু, আপনি আপনি কাঁদছেন? হ্যাঁ যদু কাকা, আমি কাঁদছি, কিন্তু এই কান্না আমার দুঃখের নয় গো যদু কাকা, এই কান্না আমার আনন্দের। এই দাঁড়াও দাঁড়াও, আগে দেখি আমার আমার পাগলি বোনটা কি লিখেছে। লিখেছে, পূজনীয় দাদা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, বৌদিকে আমার প্রণাম জানিও। যদু কাকা বাকিরা আমার শ্রদ্ধা ভালোবাসা জানাবে। আমি ভালো আছি দাদা, আমি ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো দাদা? ভালো আছি, ভালো আছি ঠাকুরজি, ভালো আছি। আমরা সবাই খুব ভালো আছি। পড়ো না গো, পড়ো না ঠাকুরজি, আর কি লিখেছে? দাঁড়াও দাঁড়াও, এবার আসল কথাটা লিখি। আসল কথা? আসল কথা কি হলো? তুমি এমন গম্ভীর হয়ে পায়চারি করছো কেন? কি হলো? বলো না, কে লিখেছে ঠাকুরজি? লিখেছে আমাদের ঝিলিক লিখেছে, আগামী মাসের ওখানকার সব কাজ শেষ করে আমাদের ঝিলিক গায়ে ফিরছে। ঠাকুরজি গায়ে ফিরে আসছে? সত্যি তুমি না মানুষটা যেন কিরকম, এমন মাঝে মাঝে ব্যবহার করো, আমি তো কিছুই বুঝতে পারি না। এরকম চমকে দিয়েছিলাম বলো তো, কিন্তু সামনের মাসে 2 তারিখ তো আর আসতে বেশি দেরি নেই, এসে গেল বলে। এই যদু কাকা, তুমি এক কাজ করো, তুমি এবার তাড়াতাড়ি রং মিস্ত্রি খবর দাও। হ্যাঁ কত বাবু, আমি এক্ষুনি যাচ্ছি, অলোক থেকে খবর দিই। চাপা, যা যা বাবা, তুইও তোর কাজে যা এক্ষুনি। আমি এক্ষুনি যাচ্ছি রে বৌদিমণি। আমিও যাই গো চৌধুরী বাবু, আপনার বোন আসছে, এ তো কম আনন্দের কথা লয় বটে। আপনার চোখে কত আনন্দ, আপনার মতো যদি
যদি আমার মনটাও ফিরে আসতো, তাহলে আমি ওই রকম আনন্দ পেতাম। কিন্তু সেটা আর হবে নাই। না, সেটা আর হবে নাই। আমি জানি ও গুলাম আর কোনো দিন ফিরবে লাই গো চৌধুরী বাবা। ও গুলাম আর কোনো দিন ফিরবে লাই। বুঝতে নন্দিনী, আজ আমার বড় আনন্দের দিন। আমি দু বোনকে কথা দিয়েছিলাম বাবা মাকে, দু বোনকে মানুষের মতো মানুষ করব। কিন্তু বড় বোন কাজল সে তো নিজের রাস্তায় নিজেই দেখে নিল। বাবা আমাকে ভুল বুঝে চলে গেল কাজলের সাথে বড় জামাইয়ের বাড়িতে। আমার কাছে থেকে গেল ঝিলিক। সেই ছোটবেলা থেকে কনভেন্টে লেখাপড়া শিখিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করেছি। আর সেই ঝিলিক আমার অহংকার, আমার গর্ব হয়ে গায়ে ফিরছে। ভাবতে পারো নন্দিনী, তুই ভাবতে পারো এটা আমার জীবনে একটা কত বড় পাওয়া। এই তুমি এখন কাজ করতো, তুমি আবার পলাশকে ডাকো। কেন পলাশকে আবার তোমার কিসের দরকার? আরে বাবা, পলাশের মতো সৎ চরিত্র ছেলে এই গায়ে কেউ আছে নন্দিনী? পলাশ হচ্ছে বাতাসের মতো অনর, কাজলের মতো সরল, আর পৃথিবীর মতো বাস্তব সত্য হচ্ছে এই পলাশ। তাই পলাশের হাতেই তুলে দেবো আমি ঝিলিকের সব দায়িত্ব। এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্যতা কি আমার আছে কর্তাবাবু? জীবনটাকে হাইরোড মনে করে, সুখ দুঃখ হাসি কান্নাগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে দুপাশে সরিয়ে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট চালিয়ে আদর্শের স্টিয়ারিং এ হাত রেখে এই শরীর নামক ব্রেক ফেল হওয়া লরিটাকে নিয়ে লক্ষ্য আর কর্তব্যে নিশানাতে পৌঁছবার জন্য ছুটে চলেছি। কিন্তু বাবু, ওই নিশানাতে পৌঁছবার আগে দায়িত্বের লেভেল ক্রসিং আমায় থামিয়ে দেবেন না বাবু? আমি যে থামতে চাই না বাবু। পলাশ, সেই ছোটবেলা থেকেই আমি আপনাদের কাছে মানুষ। এতদিন আপনারা যা বলেছেন আমি তাই শুনেছি। লোভ হাতছানি দিয়ে ডাকলেও কাছে যায়নি, হতাশাকে কোনোদিন আশার কাছে বিজয়ী হতে দিইনি বাবু। কিন্তু আজ যে গুরু দায়িত্ব আপনারা আমার কাছে তুলে দিচ্ছেন বাবু, তার যোগ্য বোধ হয় আমি নই বাবু, তার যোগ্য বোধ হয় আমি নই। পলাশ, এই বেটার ছেলের কথা শোনা নন্দিনী। ওরে পাগল, যুদ্ধ না হলে তো দেশ জানতেই পারবে না তাদের শক্তি কতটা। তোর কাজটা তৈরি বিশ্বাস দিয়ে, তাই অবিশ্বাসের বন্দুক তোর কাছে রেখে আমি ফায়ার করতে পারবো না। বলা বাবু, এ আপনি কি বলছেন বাবু? তোর বাবু তো ঠিকই বলেছেন রে পলাশ, তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই রে। আমাদের জীবনের হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বিষাদ সবই যে তোকে ঘিরে রে পলাশ। মেয়ে হয়ে পৃথিবীতে এলেও মা হতে পারলাম না। শখ ছিল মা ডাক শুনবো, কিন্তু শুনলাম মা না হতে পারার যন্ত্রণা। তাই তো আমি যখন একা একা ঘরের কোণে মুখ কুমড়ে কাঁদতাম, তখন তুই তো আমাকে কাছে ডেকে বলতিস যে গিন্নিমা তোমার কোনো ভয় নেই, আমি আছি, তোমার ছেলে পলাশ আছে। আর তখন আমার বুকটা আনন্দে ভরে উঠত রে পলাশ। কারণ আমার বুকের ভেতর যে দুঃখ ছাড়া আর কিচ্ছু ছিল না। একটা মেয়ের মা না হতে পারার যন্ত্রণা যে কি ভীষণ, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রে পলাশ। আজ এতগুলো বছর পর তুই বোধহয় বুঝতে পেরেছিস যে আমি তোর আসল মা নই, নকল মা। তাই তো তুই আমাকে মা না বলে গিন্নিমা বলে ডাকছিস। মুখে গিন্নিমা বলে ডাকলেও তুমি যে আমার মায়ের চেয়ে অনেক অনেক বড় মা। পলাশ, মাকে কোনোদিন নকল করা যায় না মা। মাগো, আজকালকার দিনের মেগা সিটির হাই স্ট্যাটাসের ছেলেমেয়েরা মানবতাহীন ব্যবসার জন্য মায়ের দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতন প্যাকেটে বা টিনের কৌটোতে ভরলেও কোনো মাকে কোনোদিন ফিল্টার করে প্যাকেটে বা টিনের কৌটোতে ভরা যায় না মা। এই তো আমার ছেলের মতো কথা। বাবু, ঝিলিক দিদিমণি কবে আসছেন? এই সামনের মাসে 2 তারিখে। শোন পলাশ, হ্যাঁ বাবু। ও কোন ঘরে থাকবে, কোথায় কোথায় যাবে, কি করবে, সমস্ত ব্যবস্থা কিন্তু তুই করবি। তোমাদের কথা শুনে আমার ভীষণ ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমি আর এ বাড়িতে বেশি দিন নেই। ওমা, এ আবার কি
কেন আবার? ঝিলিক দিদিমণি এ বাড়িতে আসার পর তোমরা তো শুধু তাকেই ভালোবাসবে, আমাকে আর ভালোবাসবে না। মার কাছ থেকে সন্তানের ভালোবাসা কখনো ভাগ করা যায় না রে পলা। গিন্নিমা, ওর গিন্নিমা ঠিক কথাই বলেছে রে বলা। ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসাকে কখনো ভাগ করা যায় না। বাবু তুই দেখিস পলাশ, আমরা যেমন ছোটবেলায় সবাই এক সুতোর বাঁধা মালা হয়ে এই চৌধুরী আঙ্গনায় আলোকিত করতাম, আজও ঠিক সেইভাবে ফিরিয়ে আনবো আমাদের অতীতকে। আগামীকে ডেকে বলবো, দেখে যাও ভবিষ্যৎ, আমাদের অতীত আর বর্তমান কত সুখে। বাবু মনে আছে পলাশ তোর গানটা, সেই ছোটবেলায় গানটা গানা পলাশ। গানা রে পলাশ, গানা। সেই গানটা সকলে মিলে আমরা আবার একসঙ্গে গাই। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি মিলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। মেরেই ফেলবো চোর বদমাস বিন্দু গাজন মেরেই ফেলবো। ওই ঘরে কাঁপছে চাবুক খেয়ে আরো মারবো, যাচ্ছি আমি। কেন মারছো? তুমি দাঁড়াও, দাঁড়াও ভীমা, দাঁড়াও। আপনি সরে যান ম্যাম সাহেব। সাহেবের হুকুম, যতক্ষণ না সাহেবের টাকাটা ফেরত দেয় ততক্ষণ পর্যন্ত মেরে যেতে। টাকা? কিসের টাকা? সাহেবের ঘরে ঢুকে টাকা চুরি করেছে। হ্যাঁ, চুরি করেছে বিট্টু, কিন্তু কেন? আমি বলছি বিট্টু কেন টাকাগুলো চুরি করেছে। আপনি? আমি মানিকডাঙ্গা থানার নতুন অফিসার অভিজ্ঞান সরকার। আমি জানতাম এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে আমাকে এ বাড়িতে আসতে হলো। বেশ করেছেন, এবারে ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে গিয়ে হাজতে ভরা দিন। না 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 অফিসার, না, আপনি এমন কাজ করবেন না। ওই ছেলেটাকে এইভাবে শাস্তি দেবেন না। ও বাচ্চা ছেলে, ও যদি কোনো অপরাধ করে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাইছি অফিসার। আমি চলি ম্যাম সাহেব। এই সাহেবকে সব কথা এই আমাকেই বলতে হবে। দাঁড়াও ভীমা, আপনি আমাকে দাঁড়াতে বললেন কেন স্যার? এখন তো এত চিন্তা করার দরকার নেই ভীমা। তো এখন তো তোমাকে এখানে দাঁড় করতে বলেছি, চিন্তা করবে তখন যখন তোমাকে আমি কাঠ গোড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবো। আপনি কিছু মনে করবেন না কাজল দেবী। বিট্টু তার হারিয়ে যাওয়ার মায়া, স্নেহ, মমতাগুলো ফেরত পেতে টাকাগুলো চুরি করেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই নিন, কিন্তু এই নিন টাকাগুলো। কিন্তু বিট্টু। এইবার বুঝতে পারছেন কাজল দেবী কেন বিট্টু টাকাগুলো চুরি করেছে? এছাড়া আরো বুঝতে পারছেন এক রাত চাপা যন্ত্রণা ওকে বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে ওই ছোট্ট ছেলে বিট্টুটাকে। কিন্তু স্যার, তাই বলছি আমি ওই যন্ত্রণা লাঘব করতে পারেন না ওর বাবা মাকে ছেড়ে দিতে? যাক, এখনই আমাকে এইসব প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি বরঞ্চ ভীমাকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা ভীমা, তুমি তো লালমোহন বাবুর কাজ করো অনেক বছর ধরে। আগে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? শুনেছি তুমি যে বস্তিতে থাকো সেই বস্তিতেই বিট্টুর বাবা মা থাকতো। তাহলে তারা কি অপরাধ করেছিল তা তুমি নিশ্চয়ই জানো। না না, আমি কখনো ওর সম্বন্ধে খোঁজ খবর রাখতাম না। কেন জানতে না ভীমা? না, আমি বলছিলাম ওই বিট্টুর বাবা মার জন্য আপনি কি ওই ভীমাকেই দায়ী করছেন? আসলে কি জানেন মিস্টার কাজল দেবী, পুলিশের চোখটাই সন্দেহের চোখ। যাকে সামনে পায় তাকেই সন্দেহ করি। এই যেমন ধরুন, আমি এখন ভীমাকেই সন্দেহ করছি, একটু পরে হয়তো আপনাকেও সন্দেহ করব। আবার বলা যায় না
মাননীয় এমএলএ, আপনার স্বামী সন্দেহের লক্ষ্য হতে পারে ওই লালমোহন গাঙ্গুলি। আমি কিন্তু রাজসভা চক্করের উপর ঝুলে থাকা মাঝ নয়, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন নন অফিসার যে লক্ষ্যটা ভেদ করবেন। আপনি গ্রামের সবাই আমাকে লালমোহন বাবু হিসেবে জানে, আর ওই সরকারি দপ্তর থেকে দরকারি এমএলএ ডিগ্রিটা আমার নামের পাশে বসিয়ে দিয়েছে গ্রামের অজস্র মানুষ। দেখুন না সাহেব, উনি শুধু শুধু আমাকে সন্দেহ করছে। Shut up! ওভাবে বলিস না বিমা, উনি এখানে তো প্রথম এসছেন, একটু মন দিয়ে কাজকর্ম করতে দে। আসলে কি জানেন অফিসার, মানিকডাঙ্গাকে আপনি নতুন এসছেন, তাই রক্ত গরম করে মানিকডাঙ্গাকে আপনি ঠান্ডা করতে চাইছেন। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি, তাই অন্যের ঘরে ঢিল মারার আগে আপনি আপনার নিজের ঘরটার কথা একবার ভেবে দেখবেন। এনিওয়ে কাজল, হ্যাঁ কাজল, কাজল, কাজল তুমি ভেতরে যাও, আমি একটু অফিসারের সাথে কথাবার্তা সেরে নিই। ও আচ্ছা, আমি আসছি। অফিসার, যাবার আগে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, মেঘে যত গর্জায় তত কিন্তু বর্ষায় না। আপনি কোনো চিন্তা করবেন না কাজল দেবী, বাসর ঘরে যখন একবার ঢুকতে পেরেছি, অন্যায়ের বেহুলা যতই লক্ষিন্দরকে আড়াল করুক না কেন, আমি ছবল মারবই। আপনার ওই বিষ দাঁতটা এখনো আছে তো অফিসার? লালমোহন বাবু, অফিসার উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় কাজ করো। এই দেখো দেখি ভীমা, তুই দাঁড়িয়ে আছিস কেন? এই যা, অফিসার আমাদের বাড়িতে প্রথম এসছে, এই একটু উপহার নিয়ে আয়। উপহার? হ্যাঁ, এই যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু স্টাইল করা বিদেশি চুড়ি, আর একটা দামি বেনারসি শাড়ি। ওটা আপনার লালমোহন গাঙ্গুলি। এক কাজ করুন, ওই শাড়ি চুড়িগুলো রেডি করে রাখুন। বেগায়ের সামনে যেদিন আপনার ইমেজটাকে ধ্বংস করে ঘাড় ধাক্কা দিয়ে থানায় নিয়ে যাব, সেদিন আপনাকে ওই শাড়ি চুড়িটা আপনাকে আমি পরাবই। চলি। আপনি অহেতুক আমার ওপর রাগ করে চলে যাচ্ছেন অফিসার। একটা কথা মনে রাখবেন, খাল কেটে কুমির আনলেও কুমির কিন্তু আপনাকে কামড়াবে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো নয় লালমোহন গাঙ্গুলি। রাতের অন্ধকারে সূর্যকে না দেখা গেলেও ওই সূর্যই কিন্তু চাঁদকে আলো দেখায়। একদিন যদি ওই সূর্যের সন্ধানটা পাই, তাহলে আপনি আমাকে বুঝিয়ে দেবো খাল কেটে কুমির আনলাম না কুমির মেরে খালের জলটাকে পরিষ্কার করলাম। চলি। আরে ভীমা, এই বলাদে কমানে একটা ভালো মানুষ কি করে অফিসার হলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না সাহেব। বুঝে কোনো কাজ নেই। তবে এই ভালো মানুষটার সম্বন্ধে একটু খোঁজ খবর নেই। অবশ্যই রাখবো সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে সাহেব এই অফিসারটা অন্যদের মতো নয়, কিন্তু শক্ত আছে, ন্যায়ের প্রতীক। প্রতীক? প্রতীক? প্রতীক মানে তো চিহ্ন, আর ওই চিহ্নটাকে ছিন্ন ভিন্ন করার শক্তি কিন্তু আমার আছে। হ্যাঁ রে ভীমা, তোর বোনকে তো বহুদিন হলো দেখিনি। কেমন আছে রে চাপা? ভালো ভালো ভালো। দেখ ভীমা, বলছিলাম কি, তোর বোন মানে তো আমারও বোন নাকি? একবার দেখা করতে বলিস দেখিনি, কতদিন হলো দেখিনি। নিশ্চয়ই বলবো সাহেব। আমি তাহলে আসি সাহেব। নমস্কার সাহেব। হ্যাঁ নমস্কার। এতদিন পর কেউ আমাকে ভাবিয়ে তুলল। ওই শালা অফিসার যদি সমস্ত ফাইলগুলো পেয়ে যায়, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। আমার বউ কাজল বুঝতে পারবে কেন রাজশেখর চৌধুরী ওদের বাড়িতে ঢুকতে দেয় না। সব জানাজানি হয়ে গেলে আমি তো ফেঁসে যাব। কিন্তু তা কি করে হয়? আমি লালমোহন, আমি ফাঁসি না, ফাঁসাই। বড্ড সততার বাণী কবচাচ্ছে ওই শালা অফিসারটা। ভীমার বোন চাপাকে দিয়ে নেয়, আমি ওকে ফাঁসিয়ে দেবো। তারপর সবাই শুয়োরের বাচ্চা বিট্টুটাকে, ওই বিলাসের ভাগনা বিট্টুটাকে আমি ফিনিশ করে দেবো। লালমোহন, এই গ্রামবাসীর কাছে তুমি দেবতা হয়েই থাকবে। শুধু দেবতার ছদ্মবেশে শয়তানের হেড অফিসের বড়বাবু হয়ে কাবু করে যাবে ওই মানবতাকে। ন্যায় নীতির গণেশকে উল্টে দিয়ে সৃষ্টি করবে নীতিহীনতার ব্যবসা। অহিংসার মঞ্চে দাঁড়িয়ে
অহিংসার মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমের পতাকা গায়ে জড়িয়ে ওই জনগণের সামনে চিৎকার করে বলবে, সারে সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা। আর ওই মঞ্চ থেকে নেমে সেই জনগণের উদ্দেশ্যে বলো, পাবলিক 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 সালা শুয়োরের বাচ্চা। হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। সাজা খেটে জেল থেকে ছাড়া পেয়ে গায়ে ফিরছে পিটার। আবার আজই বিদেশের পাঠ শেষ করে স্বদেশে ফিরছে রাজশেখরের ছোট বোন ঝিলি। মনে হচ্ছে অতীতটাকে ভোর মনে করে খাবারের খোঁজে যে পাখিগুলো উড়ে গিয়েছিল দেশ দেশান্তরে, আবার বর্তমানটাকে সন্ধ্যা মনে করে সেই পাখিগুলোই ঘরে ফিরছে। কে ফিরছে গো নবাব কাকা? পাখি, পাখি রে পাখি। গোধূলি লগ্নে টকটকে ডুবন্ত লাল সূর্যটাকে পিছনে ফেলে পাখিরা বাসায় ফিরছে। তোমার কথা আমার মগজে ঢুকছে না। তা ঢোকাবার দরকার কি রে বাবু? তা ঢোকাবার দরকার কি? এখন বল তুই কোথায় যাচ্ছিলি? কোথাও যাচ্ছিলাম না, আর কোথায় যাব বলো? ওই গন্ডগোলের হাত থেকে আমি পালাচ্ছিলাম। গন্ডগোল মানে লালমোহন গাঙ্গুলির হ্যাঁ ভাই? গো হ্যাঁ, ওই নামেও যেমন গন্ডগোল, করেও তেমন গন্ডগোল। কেন, কি করেছে গন্ডগোল? কি আর করবে, যে এখন খ্যাপা হয়ে গেছি সে নাকি আমাকে বিয়ে করবে। তা খারাপ কি রে? লালমোহনের মতো গন্ডগোল নয়, হাসি খুশি বেশ ভালো ছিলে। তা গন্ডগোল গেল কোথায়? আমি এখানে। সর্বনাশ, আমার পিছু পিছু এখানে চলে এসেছে। রানী, এর আগে সব ছেলেরাই মেয়েদের পেছনে পেছনে ঘুরে, আর এই বিয়ের পরে মেয়েগুলো ছেলেদের পেছনে পেছনে ঘুরে। তবে তুই চিন্তা করিস, এখন আমি তোর পেছনে পেছনে ঘুরছি, বিয়ের পরে তুই আমার পেছনে পেছনে ঘুরবি। কত শখ, আমি নাকি ওর পিছনে পিছনে ঘুরবো, আমার বিয়ে করবে। মাতাল কোথাকার। ওভাবে বলিস না চাপা, ও তো প্রত্যেকদিন মদ খায় না। বছরে মাত্র দুদিন খায়। দুদিন? হ্যাঁ, যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খায়। তাছাড়া তুই একবার বলো আমাকে বিয়ে করবে, আমি মালকা ছেড়ে দাও। একবার ভেবে দেখ চাপা, তুই রাজি হলে মদ খাওয়া ছেড়ে দেবে বলছে। আচ্ছা নবাব কাকা, তোমার কি আমাকে বুদ্ধ বলে মনে হয়? মাতাল কখনো মদ খাওয়া ছাড়তে পারে? না, কখনো না। তাহলে এই দেখ চাপা, আমি এই মদের বোতলটা ফেলে দিলাম। ও মা গো মা, হ্যাঁ, খালি বোতলটা ফেলে দিলাম বলে ওই সব মদগুলো গিলে ফেলেছো? খালি বলি তো বাবা ফেলে দিলাম। এই ভর্তিটা এই দেখ, এই আমার পকেটে। না না গন্ডগোল, এটা তোমার ঠিক নয়। এভাবে মদ খাওয়া ভালো নয়। আর তাছাড়া তুমি মদ খাও কেন? নবাব কাকা, মদ যে আমি কেন খাই তা আমি জানি না, তবে তোমরা বিশ্বাস করো, মদ খেলে আমি খুব ভালো থাকি গো। গন্ডগোল, বাহ বাহ রে সমাজ দর্পণের প্রতিবিম্ব, বাহ সাবাস। আমি বলছি গন্ডগোল, তুমি মদ খেও। শিক্ষা, রুচি আর সত্যের মাথা খাওয়াচ্ছে মদ খাওয়া ঢের ভালো, বুঝলি চাপা? এরকম একটা রত্ন যদি তোর স্বামী হয় তাহলে সব থেকে বেশি খুশি হব আমি। ওটি হচ্ছে না নবাব কাকা, ওই মাতালকে আমি মরে গেলেও বিয়ে করব না। তোকে একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ। ও
ওকে তুই বিয়ে না করে যেন ভুল করে কোনো মানুষকে বিয়ে করে ফেলিস না। কারণ মদ লিভারে যায়, আর সে নেশা সময় হলে কেটেও যায়, কিন্তু চরিত্রের সঙ্গে যদি মানবিকতার মত মিশে যায় সে নেশা কাটে না রে ছাপা, সে নেশা কাটে না। নবাব কাকা, দেখো বাবা, নবাব কাকা চলে গেছে, এইবার হবে কি কি হবে শুনি? যেটা নবাব কাকার সামনে হবে না। কি? আয় আয় আমার কাছে আয়, তোকে একটু ভালোবাসি। দূরে, একদম দূরে, ওই দূরে দূরেই ভালোবাসবে। ধ্যাৎ, এই দূরে দূরে আমার ভালোবাসাই যায় নাকি? জানিস জানিস চাপা, আমার মনে একটা স্বপ্ন আছে। আমি আমি তোকে বিয়ে করব, একটা একটা ছোট্ট ঘর বাঁধবো, আর আর ওই ঘরে আমাদের 50খানা বাচ্চা হবে। 50 খানা? আগেকার দিনে তো পরিবারে পরিকল্পনা ছিল না, তাই দ্রৌপদী এই গান্ধারের 100টা বাচ্চা হয়েছিল। কিন্তু কিন্তু আজকের দিনে পরিবারে পরিকল্পনা আছে বাবা, তাই মানে 50টা। বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। তার মানে বিয়ের পরে আমাকে ওই হাসপাতালেই পড়ে থাকতে হবে। কি সরকারি হসপিটাল, বেড চাললে সালা বেড পাওয়া যাবে না, তাই তাই একটা পার্মানেন্ট বেড নিয়ে নেবো। তুই দিন রাত হাত পা ছড়িয়ে শুয়ে থাকবি, কোনো দরকার নেই। ঝেঁটা মারি তোর ওই বিয়ের মুখে। তোদের মতো লোকগুলোকে না গুলি করে মেরে দেওয়া উচিত। ছেড়ে যেও না চাপু, আমি যে চাপা ফুলের মৌমাছি হতে চাই। শয়তান, শয়তান বেটা মাতা। যখন কেউ আমাকে মাতা বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় মাতা বলো, এ ধন্য যে হয় সে মাতলামি। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য। আরে আরে গেলে গেলে ছাড় ছাড় বলি ছাড়। তুমি আর কোথায় গেলে বাবা? সেটা পরে বলবো, তার আগে বলো ছোটদা তুমি এখানে কি করছিলে? আর বলো কেন, তোমার বোনের কাণ্ড দেখো। বলে কি না আমাকে নাকি ওর খুব পছন্দ, তাই আমাকে বিয়ে করবে। ও মা, কি রে? ওরে বাবা, অত চমকাবার কি আছে? দাদার কাছে মনের কথা বাগার খুলে বল। চাপা চাপা, তুই আমার একমাত্র বাঁচার আশা। তুই বল, তোর মুখে হাসি দেখার জন্য তুই যা বলবি আমি তাই করব। তোমার বোন আমাকে বিয়ে করতে চাইছে। চাপা চাপা, ছোটদা যা বলছি তা কি সত্যি? তুই বল চাপা, চুপ করে থাকিস না চাপা, কথা বল। তুই কি সত্যি সত্যি ছোটদাকে ভালোবাসিস? বল চাপা, বল বল, কথা বল। सच क्या है झूठ क्या है, उन्होंने क्यों पूछते हो? मोहब्बत करने वाले मुझसे बोलते नहीं, समझना है तो दिल पर रखो दिल का धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धुन ही। বাদার প্রেমে পড়েছো মানেই তো স্যাক্রিফাইস আর যন্ত্রণা। কিন্তু একটা কথা মনে রেখো, গড মেট লাভ, লাভ মেট রিলেশন, রিলেশন মেট ট্রাভেল, এন্ড ট্রাভেল মেট ডেথ। মৃত্যুকে আমি ভয় পাই না পিঠারদা। ওয়েল ডান বাদার, ওয়েল ডান। শোনো,
এ সালা ভেজাল পৃথিবীতে বাঁচতে গেলে যায় সাহস, যা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। ডান হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, বাঁ হাতে থাকবে মৃত্যুর সঙ্গে দোস্তি, চোখে থাকবে হিংস্রতা, মুখে থাকবে অহিংসা। ভাববে কিছু, দেখবে কিছু, শুনবে কিছু, দেখাবে কিছু, জানবে কিছু, জানাবে কিছু, আনবে কিছু, নেবে কিছু, কিন্তু কিন্তু নিজে করবে অন্য কিছু যা কেউ করে না। পিঠাতে তোমার কথা আমার মনে থাকবে। হ্যাঁ, এখন বলো তুমি কবে এলে? আজই। কেমন আছিস রে ভীমা? ভালো। আমি যাই, দীর্ঘদিন গায়ে ছিলাম না, অনেক কিছু বদলে গেছে, আমারও অনেক কাজ বেড়ে গেছে। এতদিন হিসেবের কথাটা আমাকে নতুন করে লিখতে হবে। এতদিন হিসেবের খাতাটায় আমি শুধু জমার ঘরে জমিয়ে খেলেছি, এবার শুধু খরচ করব। কি জমিয়ে গেছেন পিটার দা? জমেছে মিথ্যাচার, প্রবঞ্চনা, অবজ্ঞা, ঘৃণা, চোখের জল, বুকের ব্যথার ভ্রষ্টাচার, নীতিহীনতার কালি দিয়ে এবার ওগুলো একটা একটা করে কাটবো। ব্রাদার, তোমার দাদাকে গিয়ে বলো পিটার দা যাবজ্জীবনের সাজা খেটে গায়ে ফিরেছে। বাবা, এমন করে বলছেন যেন মনে হচ্ছে যাবজ্জীবন জেল খেটে নয়, নোবেল প্রাইজটা নিয়েই গায়ে ফিরে এসেছে। তুই কাকে কি বলছিস? কাকে আবার কি বলবো? ওই ওই দাগে খুনি মানুষটাকে তার বাপের ইতিহাস শোনাচ্ছি। তোরা তোরা সবাই ওনার কোনো কীর্তন করতে পারিস, কিন্তু আমি জীবনে কোনোদিন ওই মানুষটাকে ভালো বলতে পারবো না। ভীমা, তোর সেই আদরের ছোট্ট বোনটা না? তা মা আমার, এই ঘটনার সত্য মিথ্যা তুমি কতটুকু জানো? তুমি তো কিছুই দেখোনি, কিছুই বোঝনি, শুধু লোক মুখে শুনেছো। তাহলে আমাকে তোমার ভালো লাগে না কেন? হ্যাঁ, একটা জলজান্ত মানুষকে খুন করা আপনার কাছে অন্যায় নয়? তোমরাও তো খুন করছো। আমরা এই বিশাল পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রতিদিন খুন করছে, কেউ ধরা পড়ছে, কেউ পড়ছে না। হাজারে হাজারে, লাখে লাখে মরছে ওরা। বিবেকরা, সত্যরা, মনুষ্যত্বরা। তাই তো মানুষগুলো অমানুষ হয়ে খুন করছে বিবেককে, সত্যকে, মনুষ্যত্বকে। তাই তো স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য পুত্র পিতার বুকে ছুরি বসায়, পরের জন্য নববধূকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হয়, বেকারকে মদ খেয়ে হাতে বোমা কিংবা ছুরি নিয়ে শাস্তি হয় সমাজ বিরোধী। ওই সমস্ত সমাজ বিরোধীর মাকে শাস্তি হয় সমাজ বিরোধীর মা, ভাইকে শাস্তি হয় সমাজ বিরোধীর ভাই। কিন্তু বলতে পারো তোমরা, এই সমস্ত সমাজ বিরোধীর মা, ভাই, বাবার সঙ্গে তো ভগবান রয়েছে, তাহলে সমাজ বিরোধী ভগবান হয় না কেন? আসলে ওই সালা রাজনৈতিক নেতাগুলোর মতো ভগবান সালা পাল্টিবাজ, যার দিকে পাল্লা ভারী সেই দিকেই ঝুঁকে পড়ে। চরম পাপ করেও পাপের সাজা নেই, তারা রাজভোগ খায়। তোমাকে যদি হাতের কাছে পেতাম তাহলে আমি সারা তোমাকে খুন করে দিতাম। তুমি কিছু মনে করো না, আসলে চাপা। ধুর পাগল, আমি কিচ্ছু মনে করিনি রে। আমাকে তো কিছু মনে করতে নেই, সত্যি তো আমি খুনি। হ্যাঁ, আমি রাজশেখরের বাবাকে নিজে হাতে খুন করেছি। হ্যাঁ, আমি খুনি। তোমরা আমাকে মেরো না, বিশ্বাস করো। তোমরা আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। বিশ্বাস করো, আমি বাঁচতে চাই। তাই তো মাথার ভেতর আমার রক্ত কণিকা গুলো টকবক করে ফুটতে চিৎকার করে বলতে চাই, মরিতে চাই না আমি। সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়। বুঝতে পারি না, কিছুতেই বুঝতে পারি না। বোঝার আমার কোনো দরকার নেই, শুধু একটা
একটা কথা ভালো করে মনে করে নাও, ওই পিটার বাবু যতই নিজের দোষ থাকার জন্য সাফাই কাক না কেন, আমার কাছে তার সম্পূর্ণ মূল্যহীন। আমি সেই দিন ওই পিটার বাবুকে ভালো বলবো যেদিন যেদিন ওই মানুষটা অন্ধকার থেকে আলোয় ফিরে আসবে। চলো দাদা, চলো। কি রে গন্ডগোল, মদের নেশা তো আও, ইনকো কিন্তু কিন্তু পিটার দাকে দেখে মনে হয় না পিটার দা খুন করতে পারে। হ্যাঁ, আমার সন্দেহ হয়। বড় বড় জানতে ইচ্ছে করে সেদিন সেদিন কি ঘটেছিল। একদিন না একদিন আমাকে তা জানতেই হবে। এক্সকিউজ মি, আগে আমার ঠিকানাটা যদি একটু বলে দিন না প্লিজ। আমি তো বলার জন্যই দাঁড়িয়ে আছি। বলো বলো, সরি বলুন, কার বাড়িতে আপনি যাবেন? আমি রাজশেখর চৌধুরীর বাড়িতে যাব। রাজশেখর চৌধুরী? আগে হ্যাঁ, উনি আমার বড়দা। এই মরেছে, তার মানে তুমি ঝিলি? হ্যাঁ, কিন্তু মনে আপনি কি? আমি হলাম তোমার দিদি। হোয়াট? আপনি আমার দিদি মানে? না 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 না, আরে বাবা, পুল্লিঙ্গের দিদি কি করে হব? কথাটা তো শেষই হলো না। আমি হলাম গিয়ে তোমার দিদির দেওর। I see, বুঝতে পেরেছি। দিদির বিয়ের সময় একবার আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আচ্ছা, কি যেন আপনার একটা পিকুলিয়ার নাম আছে না? গন্ডগোল। সত্যি? সত্যি আমি না আসলে খুব ভালো লাগে। তাই বুঝি? বিশ্বাস করুন, প্রথম এ থাক 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 থাক, দয়া করে আপনি আর এগোবেন না, তাহলে কিন্তু এই ঝিলিক ফাটফাটি ভল্টের মতো একবারে ছিলিক মারবে ছিলিক। কথাগুলো কি সুন্দর, তাই না? চলুন চলুন, আপনাকে আমি বাড়ি পর্যন্ত এগিয়ে দিই। না না, তার আর কোনো দরকার হবে না। আপনি শুধু আমাকে রাস্তাটা বলে দিন, আমি গ্রাম দেখতে দেখতে চলে যাব। আপনি রাস্তাটা বলে দিন আমাকে। গ্রাম দেখতে দেখতেই চলে যাবে? আগে হ্যাঁ, জানেন তো, এই সবুজ সরল বাংলাকে দেখে আজ আমার ভীষণ ভালো লাগছে। শিশির বিন্দুকে মাথায় করে নিয়ে ধান গাছগুলো মাথা দোলাচ্ছে, পলাশ গাছে আবির রং খেলা করছে, আর নদীর জলে বয়ে যাচ্ছে কত সুখ, কত বিশ্বাস, কত শান্তি। এই হলো আমার গ্রাম। জানেন, বিদেশ থেকে বহুত দিন পর এই গ্রামে ফিরে এসে আজ আমার মনটা কি বলতে চাইছে? ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির মন ভরেছে। ও আ যদু কাকা, চাপা চাপা, আরে বাবা, বাড়ির লোকগুলো সব কোথায় গেল? অনেকদিন পর ঝিলিক দিদিমণি আসছে, তাই তাই তো আজকে হারু জেলাও আসেনি জানেন। তাই সাহেবকে নিয়ে নেলা পুকুরে জাল ফেলতে গেছিলাম। তা কি বলবো, সাহেব প্রায় তা হ্যাঁ কেজি 10, তা তো কেজি 10 রুই ধরেছেই। হ্যাঁ ধরেছেই, বলে ধরলেই হবে? সেটা তো কেটে আমাকেই রান্না করতে হবে নাকি? দিদিমা,
বলছি ঝিলিক দিদিমণি কখন আসবে? আসার তো সময় হয়ে গেছে, কিন্তু এখনো যে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না নন্দিনী? সন্তান যদি বিদেশ থেকে ফিরে এসে বৃদ্ধা মাকে চিনতে না পারে, তাহলে তো সন্তান নিজের সত্তা কি হারিয়ে ফেলবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সবাই যদি শহরে চলে যায়, তাহলে এই দুরন্ত অবক্ষয়ের হাত থেকে কে রক্ষা করবে গ্রামকে? বৌদিমণি, নন্দিনী, এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের মনে এই প্রশ্নের ঝড় উঠেছে। তুমি ঠিক বলেছো নন্দিনী, আর তাই তো সেই ঝড়কে থামাতে আমি এই ঝিলিককে গায়ে ফিরিয়ে আনছি। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গায়ের লোক আজও সব কাজ করে। কৃষক বধুরা ঢেকিতে না যায় পা, প্রতি সন্ধ্যায় দ্বীপ চলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জল আনবার পথে বাগতি বউটা থমকে তাকায় পাশে। ঘোমটা সরিয়ে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আছে। সেই কোন ছোটবেলায় কবিতাটা পড়েছিলাম, এখনো তোর মনে আছে পিটা? মনে আছে রে, মনে আছে, আমার সব মনে আছে। এখন বল তুই কেমন আছিস? ভালো আছি রে, ভালো আছি, ভীষণ ভালো আছি। এই নন্দিনী, পিটার কতদিন পরে বাড়িতে এলো, তুমি ওকে চিনতে পারছো না? বাবার মৃতদেহের সামনে বসে থাকা এই মানুষটাকে আমি অনেক আগেই চিনেছি, তাই নতুন করে তাকে চেনবার আর কোনো প্রয়োজন নেই। জেল থেকে কবে ছাড়া পেলেন? আজই সোজা তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। বৌঠান, 14 বছর বন্ধুত্বের ঋণ শোধ করতে যাবজ্জীবনের সাজা কাটলাম, তবু আমার উপর তোমার অভিমান যায়নি দেখছি। অভিমান, রাগ, এগুলো তো মানুষের উপর করা যায়, কিন্তু আমার চোখে আপনি একজন অমানুষ, তাই আপনার উপর রাগ অভিমান আমার কোনোটাই আসে না। শুধু ঘৃণা ছাড়া আপনার উপর আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নন্দিনী, ঘটনাটা কি খুব অস্বাভাবিক লাগছে আপনার কাছে পিটার বাবু? ওই কালা মুখ নিয়ে আপনি এ বাড়িতে এলেন, আপনার লজ্জা করলো না? চিৎকার করে শব্দকে চাপা দেয়া যায়, কিন্তু শব্দকে থামানো যায় না। তাছাড়া কজনকে চিৎকার করে চুপ করাবে তুমি? এসব তুমি কি বলছো নন্দিনী? পিটার আমার ছোটবেলার বন্ধু। বন্ধু নয়, বলো চামচা। বৌঠান। তাই তোমার পায়ে পায়ে ঘোরে, কিন্তু তুমি কি একটা কথা বলতে পারো, বিড়াল কোনোদিন স্বার্থ ছাড়া মানুষের কোনো উপকারে কি আসে? বৌঠান, এই সংসারটাকে আপনি এইভাবে ধাক্কা মেরে কেন ভেঙে দিতে চাইছেন? আপনি এখান থেকে চলে যান পিটার বাবু, আপনি এখান থেকে চলে যান। ও যদু কাকা, তোমরা জানো না তোমরা কাকে কি বলছো? এতগুলো বছর আমার বন্ধু পিটার জেলের ঘানি টেনেছে, আর একটু একটু করে আমি আমার হৃদয়ে পাপ সঞ্চয় করেছি। পাপ? পাপ তুমি সঞ্চয় করনি, পাপ করে শাস্তি পেয়ে এসেছে তোমার ওই বন্ধু। বৌঠান, যে বলদ গাড়ি টানতে পারে না, তার স্থান হয় পিছড়া পড়ে। নন্দিনী, রাজশেখর, বৌঠান ঠিক কথাই বলেছে। রাজশেখর, আমারই ভুল। যাবজ্জীবন সাজা খেটে ফেরার পর কোনো মানুষ যে মানুষ থাকে না, একটা অমানুষ হয়ে যায়, তা আমি জানতাম না রে, তা আমি জানতাম না। তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। শুধু যাবার আগে খুব ইচ্ছা ছিল একবার পিটারের সঙ্গে দেখা করে। আরে রাজশেখর, কেমন আছে আমার পলাশ? যার বাবা খুন করে জেলের সাজা খেটে গ্রামে এসে কলঙ্কিত মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ছেলে যে ভালো থাকবে না তা বোঝার মতন বয়স তোমার হয়েছে বাবা। হ্যাঁ, আমি তোমার একমাত্র ছেলে বাবা, কিন্তু তোমাকে বাবা ভাবতে আমার জীবনের প্রতি ঘেন্না জন্মে যায়। তুমি কিন্তু তোমার বাবাকে অপমান করছো। কর্তা বাবু, পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষেরই বাবা নামক মাধ্যম লাগে কর্তা বাবু, কিন্তু শুধু জন্ম দিলেই তো আর বাবা হওয়া যায় না। দীর্ঘ 12টা বছর বাবার স্নেহ মায়া মমতা কিচ্ছু পাইনি, কিচ্ছু। আর আজ হঠাৎ এতগুলো বছর পর পিতৃত্বের অধিকারে সন্তানের প্রতি কর্তব্য দেখানোটা আমার কাছে
আমার কাছে অসহ্য লাগছে। সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। সেদিন বুঝিনি আজকের এই দিনটার মুখোমুখি হতে হবে। রাজশেখর, রাজশেখর, এক অজ্ঞাত ঝড়ে আমার সমস্ত ভাষাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে রে। আমাকে আমাকে আটকাস না রাজশেখর, আমি যাই, তুই আমাকে আটকাস না রাজশেখর, আমি যাই। তুই কেন বলতে পারছিস না যে সেদিন? না রাজশেখর, না, সব কথা সবাইকে বলা যায় না রাজশেখর, তুই ও কথা বলতে পারবি না। তুই আমাকে বলতে দে পিটার। না রাজশেখর, না, তুই আমাকে আটকাস না। এটা আমার দিব্যি রইল। আমাকে আটকাস না পিটার। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এই ঝিলিক, দাদা আমি এসে গেছি, দাদা আমি এসে গেছি। বিদেশের সঙ্গে আড়িয়ে দিয়ে আমি স্বদেশের সঙ্গে ভাব করতে চলে এসেছি। কেমন এবার আছিস? বলো তো দাদা, কেমন আছো? ভালো আছি রে, ভালো আছি, ভীষণ ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদা, এতদিন ভালো ছিলাম না, কিন্তু তোমাদের সকলকে পেয়ে আমি ভীষণ ভালো আছি। এবার বলো তো বৌদি, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি ঠাকুরজি, আমরা খুব ভালো আছি। আরে বাবা, এই যে দেখছি পুরো দোস্তর মেম সাহেব হয়ে গেছে গো। হবো না বারো, সময়টা তো কম কাটেনি। যদু কাকা তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি। কিন্তু একে তো ঠিক চিনতে পারলাম না। সে কি রে, তুই ওকে চিনতে পারছিস না? না। তোরা ছোটবেলায় কত একসঙ্গে খেলা করতিস। ছোটবেলায় খেলা করতাম। হ্যাঁ, শুধু খেলাই নয়, তোমার বায়না সামলাতে গিয়ে একবারও গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল। তা দেখে তোমার কি কান্না, কি কান্না। মানে ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। যাক বাবা, চিনতে পেরেছেন তাহলে। এই মরেছে পলাশ। এই তুই তো হঠাৎ ওকে আপনি আগে করতে শুরু করলি কেন? আরে বাবা, ছোটবেলায় তো তুই ওকে পেতনি বলে ডাকতি। পেতনি? হ্যাঁ, আর তুই ওকে বলতিস মামদ ভূত। চাপা, হ্যাঁ যা, ঝিলিক ঝিলিক অনেক কষ্ট করে এত দূর দেশ থেকে এখানে ফিরলো। যা, আগে ও চান টানগুলো করে নে। তুই এক্ষুনি গিয়ে ও চানের জন্য একটু গরম জল বসিয়ে দে। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি বৌদিমণি। তবে যাবার আগে একটা কথা বলে যাই। আজকের এই শুভ দিনে কর্তাবাবু যদি পিটার বাবুকে থাকতে বলে, তাহলে তুমি আপত্তি করো না বৌদিমণি, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে। তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি এক্ষুনি যাচ্ছি বৌদিমণি, এক্ষুনি যাচ্ছি। চাপার পর্দা কিন্তু দিন দিন বেরো যাচ্ছে নন্দিনী। বাবু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে মাঝে মাঝে কেঁচো কিন্তু সাপের মতো চক্র ধারণ করে। আমিও যাই। এ আবার হ্যাঁ, চাপাকে গিয়ে বলি এই ঝিলিক দিদিমণির জন্য বাটা মাছগুলো আলাদা করে রাখতে। যাই, ঝিলিক দিদিমণি অনেকদিন বাদ এসেছে, যাই চাপাকে বলি বাটা ফ্রাই করে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। আরে পিটার, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয় বলছি। দেখ তো বোন, তুই ওকে চিনতে পারিস কিনা? কই না তো, এনাকে ঠিক আমি চিনতে পারছি না দাদা। সে কি রে, তোর দেখছি ছোটবেলার কোনো কথাই মনে নেই। মনে তো না থাকারই কথা রে রাজশেখর। দেখতে দেখতে কতগুলো বসন্ত পার করে ফেলেছে আমার ঝিলিক মা। ছোটবেলায় কমতকে কোলে করে নিয়ে এই গায়ে ও গায়ে ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, আর ওর ছোটবেলাতে বিয়ে হয়ে গেছিল বলে ওর বউকে বুড়ি আর ওকে বুড়ো বলতিস। ও তো পিটার রে, তোর পিটারকে মনে পড়ছে না? হ্যাঁ দাদা, তোমার মতো পিটারকে আমার মনে পড়ছে, কিন্তু আমার বাবার খুনি পিটারকে মনে পড়লেও আমি মনে করতে চাই না। ঝিলিক তো ঠিক কথাই বলেছে, একজন খুনিকে নাচে নাই ভালো। ও গড, আবার সেই একই ভুল। রাজশেখর, I am alone, I am alone, রাজশেখর, I am alone. আমি চলি। ও হ্যাঁ,
যাবার আগে একটা কথা বলে যাই, আর হয়তো কোনোদিন একটু ভালোবাসার জন্য আমি তোমাদের সামনে এসে দাঁড়াবো না। তবু যদি কোনোদিন আবার তোমরা কোনো সমস্যায় পড়ো, আমাকে খবর দিও। সেদিন যদি পাহাড় এসে পথ আগলায়, সমুদ্র এসে পথকে হারিয়ে দেয়, সব বাধাকে অতিক্রম করে এই প্রতিজ্ঞাবদ্ধ পিটার তার রক্ত মাখা হাত দুটো বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে। God bless all of you. God bless all of you. God bless. জীবনে নেমেছে যার রাত্রি, দিশাহীনা এক পথযাত্রী। জীবনে নেমেছে যার রাত্রি, দিশাহীনা এক পথযাত্রী। যে ছবি হলো না আঁকা, সেই ছবি আর এঁকো না। যে ছবি হলো না আঁকা, সেই ছবি আর এঁকো না। পিছু ডেকো না, পিছু ডেকো না, পিছু ডেকো না। ওকে ওকে যেতে দিন কর্তাবাবু। তুমি জানো না পলাশ, কতখানি যন্ত্রটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছ এই পিটার। যদি পারতাম আমি তোমাদের সব কিছু বলে দিতে। এনিওয়ে, আজ ঝিলিক এসেছে, ওর আনন্দে নিয়ে আমি ছিলিমিলি খেলবো না। তাই বলছি, তোমরা তোমাদের ওই অবিশ্বাসী মন নিয়ে থাকো, আমার বিশ্বাস নিয়ে আমাকে থাকতে দাও। কর্তাবাবু, ও ভগবান, আমি জানি সত্যকে তুমি একদিন প্রকাশ করবে, আর ততদিন আমাকে তুমি বাঁচিয়ে রাখো ঠাকুর, আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আমাকে তুমি বাঁচিয়ে রাখো। দাদা শোনো, দাদা উফ, বৌদি, দাদা দেখছি একটুও পাল্টায়নি। না ঠাকুরছি না, তোমার দাদা কে হাজার চেষ্টা করেও আমি এক বিন্দুও বদলাতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না তাই বৌদি। তুমি এসে গেছো, তাই তোমার দাদার সমস্ত দায়িত্ব আমি তোমার উপরে তুলে দিলাম ঠাকুরছি। ঠিক আছে বৌদি, তুমি একদম চিন্তা করো না। আমি যতদিন আছি দাদাকে দেখবে ঠিক পাল্টে দেবো। যতদিন আছি মানে? তুমি কি আবার সেই বিদেশে যাওয়ার ধান্দা করছো নাকি? আরে যাবো না তো কি করবো বলো। আরে বাবা, ওরম করে বললাম কারণ দাদার কিছু বলবে বলে। বলছিলাম কি গ্রামে কি আছে বলো তো? কিছু নেই। এখানে এক গলা ঘুমটা, মস্ত বড় লজ্জা, এখানে কিচ্ছু নেই। বা রেস্টুরেন্ট, হোটেল, পার্টি কিচ্ছু নেই, কিচ্ছু না। আছে? আছে, কি আছে গ্রামে? ধানের ক্ষেত, নদীর জল, পদ্ম আর শালুকের দল, বালিগঞ্জের লেক, গড়ির মাঠ, তাজ কিংবা গ্র্যান্ড হোটেল। বটির ছায়া, মাঠে চলা মিঠু রাস্তা, রাখালিয়া বাঁশি, ইডেন গার্ডেন, নিকো পার্ক, সায়েন্স সিটি। রথের মেলা, মনসার ঝাপান, মাটির কুলুঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি। কিন্তু সিনেমার হল, ঋত্বিক রোশন, শাহরুখ খানের সেই হিন্দি গান, সেই গানটা দিল মেরা হরি বারি দিল মেকো বেকরারি হে, কহো না প্যারি হে, কহো না প্যারি হে, দিল মেরা হরি বারি सुन ले को बेकरारी है, कहो ना प्यारी है, कहो ना प्यारी है, कहो ना प्यारी है। না না ঠাকুরছি না, আজকালকার ওই উচ্চাঙ্গ সঙ্গীত সরিয়ে দিয়ে যতই তোমরা আধুনিক সঙ্গীতের স্রোতে গা ভাসাও না কেন, আমরা কোনোদিনই বিশ্বকবির সেই কথা, সেই গানকে ভুলতে পারবো না। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे तुझको गिरा हो खेला।
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। তোমরা দেখছি দারুণ সিরিয়াস হয়ে গেছো। শোনো, আমি এতদিন তোমাদের সঙ্গে মজা করছিলাম, তাহলে শোনো বৌদি, আমি দুজন গ্রামের সাথে একজন শহর আজ হেরে গেছে বৌদি। মানে তার মানে এতক্ষণ তোমাদের সঙ্গে আমি মজা করছিলাম বৌদি, সম্পূর্ণ মজা। তাহলে ঝিলিক দিদিমণি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আসি পেতনি। ঝিলিক তোমাকে একটা কথা বলি বোন। কি বৌদি? শোনো, তুমি তো জানো তোমার দাদা, তোমার দিদি আর জামাই বাবুকে কিছুতেই সহ্য করতে পারে না। তাই এখন তুমি এসে গেছো বোন, তোমাকে এই দায়িত্ব নিয়ে আমাদের ওই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগাতে হবে বোন। আমাদের সাজানো বাগান তুমি শুকিয়ে যেতে দিও না বোন, তুমি শুকিয়ে যেতে দিও না, তুমি শুকিয়ে যেতে দিও না। আমি আজ আবার সঙ্গের মতো ঠিক করে দেবো বৌদি, আগের মতো সব ঠিক করে দেবো। কিন্তু আমার মনটা এমন উদাস লাগছে কেন? পলাশ আমায় বলে গেল আমি কত বড় হয়ে গেছি, তাই তোমার মনটা বলতে ইচ্ছে করছে, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি যে চাঁদের হাসি, তুমি যে চাঁদের হাসি।